হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একটি অত্যন্ত ছোট বাট ফিলোসফিক্যালি ভীষণভাবে রিচ ইন সিগনিফিকেন্স একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটি হলো অক্টাভিও পাজের লেখা ব্রাদারহুড, আ হোমেজ টু ক্লডিয়াস টলেমি। কবিতাটি খুব ছোট কবিতা, মাত্র 8 লাইনের কবিতা এবং প্রত্যেকটা লাইন ছোট ছোট লাইন এবং প্রত্যেকটা লাইন খুব সিম্পল, যেটা পড়ে অ্যাপারেন্টলি কারুরই মানে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু কবিতাটির বিউটি, কবিতাটার সিরিয়াসনেস লুকিয়ে রয়েছে কিন্তু এর মধ্যে ইনহেরেন্ট ফিলোসফিক্যাল সিগনিফিকেন্সের মধ্যে। তো সেই ফিলোসফিক্যাল সিগনিফিকেন্স বা কবিতাটির দার্শনিক তাৎপর্য কিন্তু আজকে আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে এক্সপ্লোর করব। তবে তার আগে একটু অক্টাভিও পাজ এবং ক্লডিয়াস টলেমি সম্পর্কে আমাদের জেনে রাখাটা উচিত। অক্টাভিও পাজ ছিলেন একজন মেক্সিকান রাইটার, যিনি প্রথমে স্প্যানিশ ভাষায় এই কবিতাটি লিখেছিলেন। তিনি নোবেল প্রাইজ জয়ী ছিলেন একজন কবি। ওকে, তো তার লেখা এই স্প্যানিশ ভাষায় এই কবিতাটি পরবর্তীকালে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড হয় এবং আমাদের সিলেবাসে ব্রাদারহুড টাইটেলের সাথে ইনক্লুডেড হয়। ওকে, আর ক্লডিয়াস টলেমি, যার প্রতি এই কবিতাটি কবি অক্টাভিও পাজ উৎসর্গ করেছেন, তিনি কে ছিলেন? না, তিনি ছিলেন অনেক কাল আগে আলেকজান্দ্রিয়া নামক একটি শহরের বাসিন্দা, যিনি অ্যাট দ্য সেম টাইম একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন, অ্যাস্ট্রোনমার ছিলেন, অ্যাস্ট্রোলজার ছিলেন, জিওগ্রাফার ছিলেন, এবং যিনি সমস্ত পৃথিবীর মানব জগৎকে, মনুষ্যত্ব জগৎকে চমকে দিয়েছিলেন তার জিওসেন্ট্রিক মডেলের কথা বলে। জিওসেন্ট্রিক মডেল বলতে কি বোঝানো হয়? না, জিওসেন্ট্রিক মডেলে তিনি বলেছিলেন যে বেসিক্যালি আমাদের এই যে সৌরজগৎ, এই সৌরজগতের কেন্দ্রে কিন্তু রয়েছে পৃথিবী, এবং এই পৃথিবীকে আবর্তন করেই বাকি গ্রহ নক্ষত্ররা ঘুরছে। এনিওয়েজ, এই তত্ত্বটা বুঝতেই পারছো ডেফিনেটলি ওয়াজ নট কারেক্ট, কিন্তু তিনি ভীষণভাবে একজন সিগনিফিক্যান্ট ফিগার জাস্ট বিকজ তিনি প্রথম এই রকম ধরনের চাঞ্চল্যকর তত্ত্ব বা ফিলোসফি দিয়ে সাধারণ মানুষকে মহাবিশ্ব বা মহাজাগতিক ইভেন্ট বা কসমিক ইভেন্ট সম্পর্কে কিন্তু এনলাইটেন করবার চেষ্টা করেছিলেন। তো সেই দিক থেকে তিনি ছিলেন কিন্তু খুবই একজন সিগনিফিক্যান্ট একজন ব্যক্তি হিস্ট্রির পাতায়। ওকে, তো এই কবিতাটি তাকে উৎসর্গ করা রয়েছে। আর এই কবিতাটির মধ্যে যেটা মেন ফিলোসফিক্যাল তত্ত্ব ইনহেরেন্ট রয়েছে সেটাকে বলা হয় এক্সিস্টেনশিয়ালিজম বা অস্তিত্ববাদ। অস্তিত্ববাদ বা এক্সিস্টেনশিয়ালিজম কি বলে? না, তার মূল কথা কি? না, এক্সিস্টেনশিয়ালিজম বা অস্তিত্ববাদ একজন মানুষের অস্তিত্ব, তার স্বাধীনতা, তার তোমার চয়েস, এগুলির কথা বলে, এগুলিকে এমফাসাইজ করে। এক্সিস্টেনশিয়ালিজম বা অস্তিত্ববাদ অনুযায়ী একজন মানুষের জীবন ধারণ, তার জীবন প্রকৃতি কেমন হবে, সে কোন দিকে যাবে বা তার জীবনে কি কি হতে চলেছে, সব কিছু ডিপেন্ড করে সেই একজন ব্যক্তির নিজস্ব স্বাধীন চিন্তাভাবনার দ্বারা। সো দিস ইজ হোয়াট ইজ এক্সিস্টেনশিয়ালিজম। তো এই তত্ত্বটি কিন্তু আমাদের এই কবিতার সাথে ভীষণভাবে রিলেটেড। আমরা প্রথমে এইবারে কবিতাটির একটু রিড আউট করে নেব লাইন বাই লাইন, মানে সাথে সাথেই কিন্তু আমরা ফিলোসফিক্যাল সিগনিফিকেন্সটাও জেনে নেব। তাহলে মনে হয় আমার মনে হয় যে ব্যাপারটা তোমাদের কাছে একটু ইন্টারেস্টিং হতে পারে। ওকে, আই অ্যাম আ ম্যান, লিটল ডু আই লাস্ট। আমি হই একজন মানুষ, অতি অল্প সময় আমার স্থায়িত্বকাল। অ্যান্ড দ্য নাইট ইজ ইনর্মাস, এবং এই রাত্রি হয় বিশাল। তো এই তো গেল আমাদের লাইন বাই লাইন মানে, কিন্তু এর মধ্যে বেশ কিছু ফিলোসফি কিন্তু ইনহেরেন্ট রয়েছে। কবি প্রথমেই শুরু করছেন আই অ্যাম আ ম্যান বলে। এই যে এইটুকুনি কথা, এই কথাটুকুনির মধ্যে কিন্তু বা প্রথম লাইনটির মধ্যে কিন্তু একটি পেসিমিজম বা নৈরাশ্যবাদ লুকিয়ে রয়েছে। আমি হই একজন মানুষ, মানে হি মেন্ট যে আমি হই একজন কেবলমাত্র সাধারণ তাৎপর্যহীন মানুষ, অর্থাৎ এই মানুষ হওয়ার মধ্যে কিন্তু আলাদা কোনো তাৎপর্য বা সিগনিফিকেন্স নেই। লিটল ডু আই লাস্ট, অতি অল্প সময় আমার স্থায়িত্বকাল, অতি অল্প সময় আমি লাস্ট করব, অর্থাৎ আমি স্থায়ী হব। অ্যান্ড দ্য নাইট ইজ ইনর্মাস, এবং এই রাত্রি কিন্তু বিশাল। তাহলে এই যে কবি নিজের বা একজন মানুষ হিসেবে নিজের তাৎপর্যহীনতা বা নিজের স্থায়িত্বকালের সংক্ষিপ্ত যে অবস্থা তার কথা বললেন, কার তুলনায় বললেন? না, এই যে তুলনাটা তিনি করলেন সেটা হচ্ছে মহাবিশ্ব বা জাগতিক বিশ্বের সাথে। এই যে আমাদের মহাবিশ্ব, এর তুলনায় একজন সাধারণ মানুষ কিন্তু ভীষণভাবেই তাৎপর্যহীন, তুচ্ছ, নগণ্য।
আবার অ্যাট দ্য সেম টাইম এই মহাবিশ্বের তুলনায় একজন সাধারণ মানুষের অস্তিত্বকাল বা জীবনকালও কিন্তু অত্যন্ত তুচ্ছ, মহাসমুদ্রের বুকে এক ফোঁটা জলের মতন। ওকে, তো এই যে রিয়েলাইজেশনটা কবির মধ্যে আসায় কবি অত্যন্ত পেসিমিস্টিক, নৈরাশ্যবাদ ফিল করছেন। তো যে কোনো সাধারণ মানুষ যখন নিরাশায় ভোগে তখন তার কাছে সে কি চায় না, সে চায় একটু আশার আলো, একটু ইন্সপিরেশন খুঁজতে, একটু সোলেস খুঁজতে। তো সেই উদ্দেশ্যেই কবি কি করছেন না, বাট আই লুক আপ, সেই ইন্সপিরেশন, সেই সোলেস খোঁজবার জন্য কবি আকাশের দিকে তাকালেন, সেই ইনর্মাস নাইট স্কাইয়ের দিকে তাকালেন। দেখলেন দ্য স্টার্স রাইট, তারারা লেখে, তারারা অর্থাৎ নক্ষত্ররা লেখে। নক্ষত্ররা কি লেখে না, নক্ষত্র, তার আগে এটা বুঝে নাও যে নক্ষত্রগুলির তুলনায় যারা কিনা এই মহাবিশ্ব বা জাগতিক বিশ্বের একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস, তাদের তুলনায় একজন সাধারণ মানুষের তাৎপর্য বা অস্তিত্বকাল কিন্তু অতি 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 নগণ্য, তাই না? এই নক্ষত্ররা, এই গ্রহ নক্ষত্ররা মানুষের সৃষ্টির বহুকাল, এই পৃথিবীর সৃষ্টিরও প্রবাবলি এই পৃথিবীর সৃষ্টিরও আগে থেকে বহু বহু লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে থেকে তারা রয়েছে। এরা কিন্তু এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে পৃথিবীকে উইটনেস করছে। এই পৃথিবীর যাবতীয় বিবর্তন, যাবতীয় ইভলিউশন কিন্তু উইটনেস করছে কারা না, এই নক্ষত্ররা। তারা, এই নক্ষত্ররাই কিন্তু সমস্ত কিছু লিপিবদ্ধ করছে। তারা যেহেতু উইটনেস করছে, সেই সেন্সে এখানে কবি বলতে চেয়েছেন দ্য স্টার্স রাইট, নক্ষত্ররা লেখে। এর সাথে সাথে আরেকটা কনসেপ্ট আমরা এখানে ইউজ করতে পারি এই লাইনের, যে এই যে নক্ষত্ররা লেখে, নক্ষত্ররা তো এক তো মানে সিম্বলিক্যাল মিনিং ওয়াইজ যে তারা সমস্ত পৃথিবীর এই জগতের হিস্ট্রি, ইতিহাস তারা লিপিবদ্ধ করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা নিশ্চয়ই শুনেছ বিভিন্ন জ্যোতিষীদের কাছে যে এই যে আমাদের মতন সাধারণ মানুষের বা পৃথিবীতে সমস্ত মনুষ্য জগতের ভাগ্যের নিয়ন্ত্রক হচ্ছে বিভিন্ন গ্রহ নক্ষত্ররা। এই গ্রহ নক্ষত্ররাই কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের বিধি লিপিবদ্ধ করে, তারাই ডিটারমাইন করে, তারাই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, তাই না? তো সেই সেন্সেও কবি এখানে ইউজ করেছেন যে দ্য স্টার্স রাইট, তারা লিখছে, নক্ষত্ররা লিখছে। আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, আই টু অ্যাম রিটেন। এবং অজান্তেই আমি বুঝলাম, অর্থাৎ অজান্তে কি করে একজন ব্যক্তি বুঝতে পারেন, কারণ দুটো ওয়ার্ড ভীষণভাবেই কন্ট্রাডিক্টরি হতে পারে। এখানে কবি বলতে চেয়েছেন একটা অদ্ভুত রিয়েলাইজেশনের কথা, যে রিয়েলাইজেশনটা আসবার জন্য প্রকৃত অর্থে কিছু না জানলেও চলে। অ্যাজ পার এক্সাম্পল, একটা ছোট বাচ্চা যাকে হয়তো কোনো কিছু জানানো হয়নি, সে কিন্তু আগে থেকেও অনেক ক্ষেত্রে অনেক বিষয় কিন্তু রিয়েলাইজ করতে পারে কোনো একটা বিষয়, তাই না? তো ঠিক সেরকমভাবেই কবি রিয়েলাইজ করলেন, কবির মধ্যে একটা রিয়েলাইজেশন এলো যে এই তারারা যেমন লিখছে তাদের সাথে সাথে কবিকেও লেখা হচ্ছে। আই টু অ্যাম রিটেন, আই টু অ্যাম রিটেন বাই হোম, আই টু অ্যাম রিটেন বাই দোজ স্টার্স। অর্থাৎ কবি নিজে একজন মানুষ হিসেবেও তো এই মহাবিশ্বের একটি এলিমেন্ট, একটি ক্ষুদ্র নগণ্য হলেও তো একটি পার্ট। ঠিক তেমনভাবেই সেই কথাটিকে মাথায় রেখেই তারারা যেমন, এই নক্ষত্ররা যেমন পুরো মহাবিশ্বের জগতের ইতিহাস লিখছে, লিপিবদ্ধ করছে, রেকর্ড রাখছে, ঠিক তেমনভাবেই কবির কথাটিও কিন্তু তারা লিপিবদ্ধ রাখছে, তাই না? অ্যান্ড অ্যাট দিস ভেরি মোমেন্ট, এবং ঠিক এই মুহূর্তেই, সামওয়ান স্পেলস মি আউট, কেউ হয়তো আমার কথা বলছে। তাহলে এই যে লাস্ট দুটো লাইনে এলো, দুটো লাইনে আমরা মানে বুঝলাম, এই দুটো লাইনে কিন্তু কবিতাটা একটু আবার অন্য দিকে, কনসেপ্ট একটু অন্য দিকে টার্ন করলো। কবি বুঝলেন, কবি বলছেন যে যখন তিনি রিয়েলাইজ করলেন যে তার কথাও লেখা হচ্ছে, তারপরেই তিনি বলছেন এবং ঠিক এই মুহূর্তে হয়তো, ওই সময়ই হয়তো কেউ হয়তো কবির কথা বলছে, কবির কথা স্পেল করছে। কি বলতে চাইলেন তিনি? বেসিক্যালি এই কবিতাটি যে শুধুমাত্র এক্সিস্টেনশিয়ালিজম নিয়ে তা নয়, এই কবিতাটির দ্বারা অক্টাভিও পাজ তার নিজের সেই বিশ্বাসটাকেও প্রকাশ করছেন, যে বিশ্বাস হচ্ছে কি না, যে পোয়েট্রির মাধ্যমে ইটারনাল হয়ে যাওয়া, ইমমর্টাল হয়ে যাওয়া। পোয়েট্রি একজন হিউম্যান বিইংকে সেই পাওয়ার, সেই ক্ষমতা প্রদান করে, যে ক্ষমতার দ্বারা সেই কবি বা সেই সাহিত্যিক চিরকালের জন্য
অমরত্ব লাভ করেন। তো এইবার এই কথাটিকে মাথায় রেখে আমরা এই লাইন দুটিকে আরেকবার পড়ব। তিনি বলছেন, আই টু অ্যাম রিটেন, অর্থাৎ আমাকেও লেখা হচ্ছে, যার মানে আমি তোমাদেরকে বললাম যে কবি বলছেন যে পুরো মহাবিশ্বের সাথে কবির ইতিহাসও লেখা হচ্ছে। কিন্তু এটাকে যদি আমরা একটু অন্যভাবে নিই, তারারা লিখছে, তারা নক্ষত্ররা লিখছে, ঠিক তেমনই কবি অক্টাভিও পাজ তিনিও তো একজন কবি, তিনিও তো তার অমর সৃষ্টি করে চলেছেন। তার সৃষ্টি অর্থাৎ তার লেখনী, তার কবিতা, তার সাহিত্যিক সৃষ্টি, তো সেই সৃষ্টিও তো তিনি করছেন। নক্ষত্ররা যেমন কিছু সৃষ্টি করছে, লিপিবদ্ধ করছে, কবি বা একজন হিউম্যান বিইং হিসেবে বা একজন পোয়েট হিসেবে কবিও কিন্তু তার বক্তব্য, তার অস্তিত্ব, তার ফিলোসফি, তার ফিলিংস, তার ইমোশনের কথা কিন্তু লেখনীর মাধ্যমে লিপিবদ্ধ করছেন। এবং ঠিক সেই সময়েই হয়তো কোনো না কেউ হয়তো কোথাও না কোথাও হয়তো কোনো না কোনো দেশে হয়তো কোনো না কোনো প্রান্তে হয়তো কবির কথা, কবির লেখা সেই ব্যক্তিটি পড়ছে। তাহলে তারা বা নক্ষত্র এরা ইটারনাল, এদের অস্তিত্ব মানুষের তুলনায় বা হিউম্যান বিং বা মনুষ্য জগতের তুলনায় কিছুই নয়, তাই না? তারা বা নক্ষত্রদের অস্তিত্বকাল অনেক অনেক গ্রেটার দ্যান দি ম্যানকাইন্ড। এই নক্ষত্র জগৎ কিন্তু অমর, কিন্তু সেই সেম কাইন্ড অফ অমরত্ব, সেই সেম কাইন্ড অফ ইমমর্টালিটি কবি নিজেও এক্সপিরিয়েন্স করছেন তার নিজের লেখনীর মাধ্যমে, তার নিজের পোয়েট্রির মাধ্যমে। তো দিস ইজ দি কনসেপ্ট। এই কনসেপ্টটি কবি রিয়েলাইজ করে কিন্তু একটু সান্ত্বনা, একটু অপটিমিস্টিক বোধ করছেন। কবিতা যে পেসিমিস্টিক বা নৈরাশ্যবাদ দিয়ে শুরু হয়েছিল, কবিতাটির শেষে এসে কিন্তু সেই নৈরাশ্যবাদ কবির মধ্যে আর পাওয়া যাচ্ছে না। তিনি মনে করছেন যে একজন সাধারণ ইনসিগনিফিকেন্ট হিউম্যান বিং হলেও তার কবিতা, তার লেখা কবিতা বা তার সাহিত্য সৃষ্টি তাকে এই প্রাণীজগতে বা এই জীবজগতে অমরত্ব দান করেছে। এবং সেই অর্থে তারাদের সাথে, নক্ষত্রদের সাথে তিনি একটি সৌভ্রাতৃত্ব বোধ অনুভব করছেন, একটা ব্রাদারহুডের সেন্স অনুভব করছেন। শুধুমাত্র যে নক্ষত্রদের সাথে তাই নয়, ওই নক্ষত্রদেরকে সৃষ্টি করেছেন কে? না, অলমাইটি গড। সেই অলমাইটি গড ইজ দ্য ক্রিয়েটার অফ দিস এন্টায়ার ইউনিভার্স। তিনি একজন যেমন ক্রিয়েটার, কবি নিজেও কিন্তু ঠিক তেমনভাবেই একজন ক্রিয়েটার। দুজন, তিনি তার মতন করে সৃষ্টি করেছেন, কবি কবির মতন করে সৃষ্টি করছেন। তো দুজনেই কিন্তু তার সৃষ্টির মাধ্যমে এই প্রাণী জগতে বা এই জীবজগতে বা সৌরজগতে কিন্তু অমর। সেই হিসেবে কবিও কিন্তু একজন গডের মতনই অমর, ইমমর্টাল। সেই হিসেবে শুধুমাত্র যে নক্ষত্রদের সাথে বা এই পৃথিবীর সমস্ত মনুষ্য জগতের সাথে তিনি ভ্রাতৃত্ববোধ অনুভব করছেন তাই নয়, নট অনলি দ্যাট, তিনি ঈশ্বর অর্থাৎ অলমাইটি গডের সাথেও কিন্তু সৌভ্রাতৃত্ববোধ অনুভব করছেন। সেই জন্যেই সেই কথাটি, কনসেপ্টটিকে মাথায় রেখেই ওই কবিতাটির টাইটেল দেওয়া রয়েছে ব্রাদারহুড। এবং কবিতাটিকে টলেমিকে উৎসর্গ করা হয়েছে হোমেজ হিসেবে, জাস্ট বিকজ ক্লডিয়াস টলেমি কিন্তু প্রথম মনুষ্য জগৎকে এই সৌরজগৎ, এই নক্ষত্রমণ্ডল, গ্রহমণ্ডল সম্পর্কে এনলাইটেন করেছিলেন তার নিজের কিছু ইন্টারেস্টিং তত্ত্ব বা ফিলোসফিজের মাধ্যমে। সো দিস ইজ আওয়ার পোয়েম ব্রাদারহুড বাই অক্টাভিও পাজ। আশা করি আমি কবিতাটির ফিলোসফিক্যাল সিগনিফিকেন্সটা তোমাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। তবে তাও যদি মনে হয় যে কিছু ডাউট হয়েছে বা কোথাও কোনো একটা কনসেপ্ট বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে তোমরা তোমাদের কোশ্চেনগুলো করতে পারো, ফিডব্যাক দিতে পারো। আর যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে বা তোমরা বুঝতে পেরেছো কবিতাটি আমার এক্সপ্লেনেশনের মাধ্যমে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে বা একটু আমাকে হেল্প করতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।